নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 2020 সালে যবে থেকে বিজেপিতে জয়েন করেছেন, আজ পর্যন্ত উনি বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতা আনার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করছেন, কিন্তু দেখা যাচ্ছে প্রায় সব পরিকল্পনা এখনো পর্যন্ত ওনার ব্যর্থই হয়েছে। তো আগামী দিনে কী হবে সেটা তো ভবিষ্যৎ বলবে। যেমন আপনারা নিশ্চয়ই দেখেছেন 2020 সালে যখন উনি বিজেপিতে জয়েন করে, তারপর মোটামুটি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে এসে বড় বড় মিছিল, মিটিং, বিভিন্ন জনসভা করে এমন একটা প্রচার করা শুরু করে দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় চলে আসছে 2021 সালে। আর বিজেপি সরকারে চলে এলে কে কিভাবে রাজ্য চালাবে নানা ধরনের কথা বলা শুরু করে দিয়েছিলেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে প্রাক্তন হয়ে যাবেন, এই ধরনের কথাবার্তা উনি বলা শুরু করেছিলেন। যদিও দেখা গেল ভোটের যখন রেজাল্ট বেরোলো, বিজেপি 77 আসনে আটকে গেল, আর তৃণমূল একটা ব্যাপক জয় ছিনিয়ে দিল 2021 সালে। তো তারপরে শুভেন্দুবাবু দেখলেন যে এই ধরনের 2021 সালে মোটামুটি সেইভাবে কিছু আন্দোলন বা এগুলো করার খুব একটা সময় ছিল না, কিন্তু শুভেন্দুবাবুরই মনে হয় পরিকল্পনা, যদিও আমার এটা জানা নেই। তো বিভিন্ন বড় বড় জনসভা, র্যালি, প্রধানমন্ত্রীকে নিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, বিজেপির অন্যান্য মন্ত্রী, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে আসা, তারপর আমাদের মহাগুরু, যিনি ওই সময় আবার নিজেকে কোবরা বলেছিলেন, তিনিও হাজির হয়ে গেছিলেন। তো এমন একটা প্রচার করা হচ্ছিল মিডিয়ার দ্বারা যে বিজেপি ক্ষমতায় এসে গেছে, শুধু খালি মুখ্যমন্ত্রী কে হবে বা সরকার কবে শপথ দেবেন সেটাই শুধু বাকি আছে, এমন ধরনের প্রচার করা হচ্ছিল। কেউ দেখা গেল বিজেপি গুহারান হারলো 2021 সালে। তো 2021-এর পরে শুভেন্দুবাবু বুঝলেন যে এই ধরনের মেগা শো করে লাভ হবে না। তারপরে উনি মোটামুটি এবার বিভিন্ন মানুষকে, মানে তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীদেরকে এবার বিভিন্ন যে ধরনের এমএলএ, এমপি বা যারা বা তাদের ফ্যামিলি মেম্বারদের বিভিন্নভাবে ধমকানো চমকানো শুরু করলেন। কাকে বললেন যে এর মেয়ে এই চুরি করেছে, কাকে বললেন এর মেয়ে ওইভাবে চাকরি পেয়েছে, কাকে বললেন একে জেলে পুরবেন, কাকে বলবেন ওকে জেলে পুরবে, কাকে বললেন এর বাড়িতে সিবিআই যাবে, কাকে বলছেন এর বাড়িতে ইডি যাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে ঘটনা ঘটেছেও যে কিছু কিছু নেতা মন্ত্রী বাড়িতে সেইভাবে তার পরে পরে ইডি সিবিআই হাজিরও হয়ে গেছে। তো সেটা নিয়ে কিছু জনকে 2024-এর আগে পর্যন্ত অনেককে আবার জেলেও পুরে দিয়েছিলেন, যেমন অনুব্রত মণ্ডল থেকে শুরু করে অনেকেই। কিন্তু দেখা গেল যে বিজেপির খুব একটা তাদের লাভ হয়নি। ইডি সিবিআই সুপ্রিম কোর্টে আলটিমেটলি গিয়ে তেমন কিছু প্রমাণও দিতে পারেনি, তার ফলে ওদের সবার বেলও হয়ে গেছে এবং তারা বেরিয়ে গেছে, এবং তৃণমূলে কিন্তু জয়ের রথ আটকায়নি। তো তারপরে উনি আবার একটা পরিকল্পনা করলেন যে মহিলা কার্ড খেলার, মানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সন্দেশখালি একটা বিশাল আন্দোলন, এবং সেই আন্দোলনটা পুরোপুরি যে শুভেন্দুবাবুর ব্যাকআপে হচ্ছিল এটা কিন্তু বোঝা যাচ্ছিল। সন্দেশখালি যে কিছু হয়নি আমি বলবো না, অনেক কিছু হয়েছে। গরিব মানুষের ওখানে যারা তৃণমূলের স্থানীয় নেতা ছিল তারা জমি ছিনিয়ে নিয়েছিল, বা কারুর সঙ্গে মার দেওয়ার, জমি জায়গা নিয়ে নেওয়া, এগুলো তো ঘটেছে। কারণ তার পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশে পার্থ ভৌমিক বা সুজিত বোসরা গিয়ে কিন্তু ওইসব আবার জায়গায় ক্যাম্প করে আবার অনেককে জমি জায়গা ফেরত দেওয়া হয়েছে, তার মানে নিশ্চয়ই ছিনতাই করা হয়েছিল। তো এই ধরনের কাজ কারবার যে সন্দেশখালিতে সব ভালো হয়েছিল তা না, কিন্তু শুভেন্দুবাবু বা বিজেপি নেতৃত্ব এমনভাবে প্রচার করছিল যে সন্দেশখালিতে সমস্ত মহিলার ধর্ষণ হয়ে গেছে, সমস্ত মহিলার ক্যারেক্টার খারাপ করে দিয়েছে তৃণমূল, এই ধরনের একটা প্রচার করা হলো। এবং সেক্ষেত্রে আপনারা দেখলেন যে ওখানে একজন রেখা পাত্র নামে ভদ্রমহিলা আবির্ভাব হয়ে গেলেন। তার আগে উনি কোনো পঞ্চায়েত ভোটে লড়েছেন বলেও জানা নেই। ওনাকে রাতারাতি আবার 2024-এ এমপি সিটে পর্যন্ত দাঁড় করিয়ে দেওয়া হলো। যার এমপি সিটে দাঁড়ানোর যোগ্যতা আছে কিনা সেটাও একটা সন্দেহের বিষয়। মানে সেটাও একটা ভাবা যায় যে উনি কোনোদিন পঞ্চায়েত ভোটেও দাঁড়াননি, কোনো কাউন্সিলর ভোটে, এমএলএ ভোটে কোথাও দাঁড়াননি। হুট করে কোথা থেকে আমদানি হলেন, এবং উনি নাকি সন্দেশখালী আন্দোলনের মুখ, যার জন্য প্রধানমন্ত্রী পর্যন্ত উনাকে শক্তি রূপা বলে আখ্যা দিলেন। তো আলটিমেটলি যা হওয়ার বসিরহাটে কিন্তু গোহারান উনি হারলেন হাজী নুরুল ইসলাম, যিনি এখন প্রয়াত হয়ে গেছেন। তো তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে ওখানকার বিজেপি নেতাদেরই কল রেকর্ড ফাঁস হলো যে ওইটা বিভিন্ন বিজেপি নেতা বলছেন যে ওটা শুভেন্দুবাবু বা অন্যান্য বিজেপি নেতারা পয়সা দিয়ে এই ধরনের করেছিলেন। এবং দেখা গেল যে কিছুদিন পরে যারা এই আন্দোলনের মুখ ছিলেন, আপনারা নিশ্চয়ই দেখবেন যে এখন সেই রেখাপাত্রকেও সন্দেশখালিতে কোনো আন্দোলনে দেখা যায় না। তার সঙ্গে সঙ্গে আরও যেসব মহিলারা ওনার সঙ্গে আন্দোলনে সামিল হয়েছিলেন, যে প্রচুর নাকি নারী নির্যাতন হয়েছে সন্দেশখালিতে, তাদের কিন্তু কাউকে আর খুব একটা আন্দোলন করতে দেখা যায় না, পাত্তাও পাওয়া যায় না তাদের। মানে ওই আন্দোলন পুরোপুরি স্থিমিত হয়ে গেছে। তো যদি
ওটা স্বতঃস্ফূর্ত আন্দোলন হতো এবং সত্যিকারের নারীদের প্রতি এভাবে নির্যাতন হতো, তাহলে কিন্তু এটা আরও অনেক দূর জল গড়াতো এবং ওটা নিয়ে সিবিআই পর্যন্ত ইনকোয়ারি হচ্ছিল। আজ পর্যন্ত ওই নির্যাতনের কেসে কাউকে সিবিআই অ্যারেস্ট করেছে বলে আমার জানা নেই। অনেকে অ্যারেস্ট হয়েছে, তারা কিন্তু অন্যান্য কারণে, কেউ মানি লন্ডারি, কেউ ইডি অফিসারদের উপর হাঙ্গামার জন্য, যেমন শেখ শাহজাহান, বা অন্যান্য কেউ ভেড়ি দখল করে নিয়েছে, কেউ জমি দখল করে নিয়েছে, এই ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু নারী নির্যাতনের জন্য আজ পর্যন্ত সন্দেশখালিতে কেউ অ্যারেস্ট হয়েছে বলে তো আমার জানা নেই। তো সেই আন্দোলন যে মানে মহিলা কার্ড খেলা, সেটা পুরোপুরি উনার ব্যর্থ হয়ে গেল। তারপর উনি 2024-এর পরে মনে করলেন যে যেহেতু 2024-এর আগেই সন্দেশখালী আন্দোলনটা হয়েছিল, সেখানে বিশেষ বিজেপি রেজাল্ট করতে না পারার ফলে শুভেন্দুবাবুর মাথায় আবার ঢুকলো যে হিন্দুত্ব। উনি ভাবলেন যে হঠাৎ একদম হিন্দু সম্রাট হয়ে যাবেন, হিন্দুদের রক্ষা করতে হবেন, পুরো হিন্দুদের ঠেকা নিয়ে নেবেন। এইভাবে হিন্দুত্ব হিন্দুত্ব করতে গিয়ে দেখা গেল যে একজন সন্ন্যাসীকে হাজির করলেন, যার নাম কার্তিক মহারাজ। সেই কার্তিক মহারাজ নিজেই একজন মহিলা গঠিত কেসে এখন এমন ফেঁসে গেছে, ওনাকে আর খুব একটা পাওয়া যায়নি। মাঝখানে উনি সন্ন্যাসী কম, পলিটিশিয়ান বেশি ছিলেন, রাজনৈতিক বক্তৃতা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। এখন ওই কার্তিক মহারাজকে আর কোথাও পাওয়া যাচ্ছে। উনিও মোটামুটি সনাতন এবং হিন্দু ধর্মের একজন ঠেকেদার হয়ে গেছেন। আরও যদি ভালো করে বলা যায় তো উনি শুভেন্দুবাবুর একদম ঠেকেদার হয়ে গেছিলেন। তো এখন দেখা গেছে সেই কার্তিক মহারাজও চুপ, এবং এই হিন্দুত্ব যে বাণী নিয়ে উনি এত প্রচার করবেন ভাবছিলেন, সেই কার্তিক মহারাজ এখন চুপ হয়ে গেছে। মানে এই পরিকল্পনা, এই যে একটা সাধুকে নিয়ে সে পলিটিশিয়ান বানিয়ে দেওয়া, এটা কিন্তু বাংলায় এর আগে কোনোদিন দেখা যায়নি কোনো। কারণ সাধু তো বাংলায় প্রচুর রয়েছেন, কিন্তু কেউ এরকম রাজনীতির কাজে যুক্ত হয়নি। সাধুও থেকে যে রাজনীতি করছেন এই ধরনের কিন্তু নজির নেই। সাধু ছেড়ে কেউ রাজনীতি করুক সেটা আলাদা জিনিস। সাধু যারা ছিল বা সন্ন্যাসী যারা আছেন, তারা কিন্তু সাধু সন্ন্যাসীদের যে ধরনের সমাজসেবামূলক কাজ, সেগুলোর মধ্যেই কিন্তু ওরা মানে ওই সাধু সন্ন্যাসীরা নিমজ্জিত থাকেন। কিন্তু উনিও, এই যে কার্তিক মহারাজ, উনি মোটামুটি রাজনীতির কথাবার্তা বেশি বলা শুরু করলেন। যদিও দেখা গেল পরবর্তী ক্ষেত্রে একজন মহিলা ওনার নামে অভিযোগ করলেন, তারপরে কিন্তু উনি হাইকোর্টে দৌড়চ্ছেন কিভাবে বেল পাবেন বা কি হবে না হবে তার জন্য। এখন মোটামুটি সেই পরিকল্পনা অনেকটা ব্যর্থ। এরপর শুভেন্দুবাবু মোটামুটি একটা কথা বলা শুরু করেছেন যে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে নাকি 1.5 কোটি রোহিঙ্গা আছে, 1 কোটি রোহিঙ্গার নাম বাদ চলে, কখনো বলছেন 1.5 কোটি, কখনো বলছেন যে 1 কোটি রোহিঙ্গার বাদ যাবে। সারা পৃথিবীতে যেটা রাষ্ট্রসংঘের হিসাব অনুযায়ী প্রায় 16 থেকে 17 লাখ হচ্ছে রোহিঙ্গা, কিন্তু শুভেন্দুবাবুর হিসাবে নাকি পশ্চিমবঙ্গেই শুধু 1.5 কোটি, 1 থেকে 1.5 কোটি রোহিঙ্গা আছেন। তো বাংলাদেশে মোটামুটি 11 থেকে 12 লাখ রোহিঙ্গা রয়েছেন, আর পৃথিবীর বিভিন্ন দেশে রোহিঙ্গারা ছড়িয়ে পড়েছেন যারা মায়ানমার থেকে এসেছিলেন। তো যদি সারা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা 17 লাখ হয়, তো পশ্চিমবঙ্গে কি করে 1 কোটি রোহিঙ্গা হয় সেটা শুভেন্দুবাবুই একমাত্র জানবেন। কারণ এই ধরনের অঙ্ক আমরা কখনো পড়িনি বা আমরা জানিও না। সেটা শুভেন্দুবাবুর মতো যারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, তারাই এই ধরনের অঙ্ক বলতে পারবেন যে সারা পৃথিবীতে যদি রোহিঙ্গা 17 লাখ হয়, পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে কি করে 1 কোটি রোহিঙ্গা থাকে। তো সেটা শুভেন্দুবাবুকে কোনোদিন জিজ্ঞেস করলে হয়তো উনি দেবেন কিভাবে উনি এত রোহিঙ্গা পেয়ে গেছেন। তো জানা নেই সেটা আমাদের। তো সেই রোহিঙ্গা ইস্যুতেও এবং প্রত্যেকটা জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবে কট্টর রোহিঙ্গা, জিহাদি ইত্যাদি ভাষায় সম্বোধন করছেন, রেগুলার যে ধরনের উস্কানি দিচ্ছেন, এবং সম্প্রতি আপনারা নিশ্চয়ই দেখেছেন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, সেটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, যে কোনো বাঙালিদেরকে। কোথাও কোথাও বলা হচ্ছে বাংলা নাকি কোনো ভাষা নেই। বিজেপিরই আইটি সেলের যিনি হেড অমিত মালব্য, তিনি বলছেন যে বাংলা বলে কোনো ভাষা নেই। দিল্লি পুলিশ বলছে বাংলাদেশি ভাষা। তো তারপরে শুভেন্দুবাবু মোটামুটি বলা বলি শুরু করেছেন যে যাদেরকে অন্যান্য রাজ্যে পুলিশ মানে দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক বা আসাম, তারা নাকি সবাই রোহিঙ্গা, কোনো বাঙালিদের কিছু করা হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির সাপোর্টার হিন্দু ভোটার, মতুয়া, রাজবংশী, তাদেরকেও বিভিন্ন রাজ্যে হ্যারেস করা হচ্ছে। তারপরে শুভেন্দুবাবু এখানে বলছেন রোহিঙ্গা, এবং তারই ফলস্বরূপ আপনারা দেখছেন যে শুভেন্দুবাবুর গাড়ি কোচবিহারে আক্রমণ হয়েছে। সবাই যে ওখানে, শুভেন্দুবাবু বলছেন যে ওখানে নাকি 1-1.5 হাজার রোহিঙ্গা ছিল, কিন্তু যে 41 জনের নাম দেওয়া হচ্ছে তারা কিন্তু কেউ বিদেশি না বা কেউ অনুপ্রবেশকারী নয়। আর যদি রোহিঙ্গা তাদের মধ্যে থাকে তো শুভেন্দুবাবু আইডেন্টিফাই করে দিতে পারতেন পুলিশকে যে এরা এরা রোহিঙ্গা, কিন্তু তারা সবাই স্থানীয় মানুষ, হিন্দুও আছে, মুসলিমও আছে। তো আলটিমেটলি কি হচ্ছে, শুভেন্দুবাবু যে ধরনের কথাবার্তা বলছেন, কারণ দেখা গেছে যে বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, সে মুসলিমও হতে পারে, হিন্দুও অনেক বাঙালির উপর অত্যাচার হয়েছে, এবং শুভেন্দুবাবুরা এখানে বলছেন যে কোনো হিন্দু বাঙালিদের অত্যাচার হচ্ছে না, তারা সব রোহিঙ্গা।
তো বাঙালিদের পশ্চিমবঙ্গের বাসিন্দাদেরও এক প্রকার ওনারা বলে দিচ্ছেন রোহিঙ্গা। তার ফলস্বরূপ পশ্চিমবঙ্গের বিজেপির যে ভোট ব্যাংক, সেই মতুয়া এবং রাজবংশী সম্প্রদায় তাদের মধ্যেও একটা ক্ষোভ বাড়ছে এবং আপামর বাঙালির মধ্যে একটা ক্ষোভ বাড়ছে। এবং শুভেন্দুবাবু যেভাবে ঘৃণার রাজনীতি করছেন, তাতে কিন্তু আলটিমেটলি এই ধরনের যে কোচবিহারে যেটা হয়েছে সেটা কোনো মানে আমি কোনোভাবে ওটাকে সাপোর্ট করছি না, এটা হওয়া উচিত নয়। কিন্তু আলটিমেটলি শুভেন্দুবাবুরা যেভাবে বিষ ছড়াচ্ছেন বাংলায়, এই ধরনের ঘটনা কিন্তু একের পর এক ঘটতে থাকবে। আর শুভেন্দুবাবু সব জায়গায় মোটামুটি নিজেকে খুব বড় করে জাহির করেন। কিছুদিন আগে একজন মানুষ জয় বাংলা বলেছিলেন, শুভেন্দুবাবু গাড়ি থেকে নেমে এসে ওনাকে বলছিলেন জয় শ্রীরাম, হিন্দুর বাচ্চা। তো যেটা কোচবিহারে যখন এত মানুষ জয় জয় বাংলা ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন, তো শুভেন্দুবাবুর একবার গাড়ি থেকে নামার সাহস হলো না কেন? এত যদি উনি বীর পুরুষ, কিন্তু উনি বুলেট প্রুফ গাড়ির মধ্যে বসে আছেন 1500 জন এসএফ জওয়ান নিয়ে। তো সেখানে কিন্তু যেটা শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু শুভেন্দুবাবুর এই ধরনের শুভেন্দুবাবুর কনভয়ের উপর বা শুভেন্দুবাবুর উপর আক্রমণ বা হাঙ্গামা বা উনাকে নিয়ে প্রতিবাদ বা কালো পতাকা দেখানো, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গে ধীরে ধীরে হয়তো বাড়বে। তার কারণ হচ্ছে শুভেন্দুবাবু যেভাবে বাংলায় বিষ ছড়াচ্ছেন, বিভিন্ন ঘৃণার রাজনীতি করছেন, তাতে কিন্তু এগুলো বাড়ার সম্ভাবনা খুব বেশি। বিজেপির অন্যান্য নেতাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, কারণ তারা রাজনীতি করছেন ঠিক আছে, কিন্তু এতখানি উগ্র বিষ ছড়ানোর কাজ কেউ করছেন না। তো আলটিমেটলি কিন্তু এটাও আমার মনে হচ্ছে না খুব একটা বেশি শুভেন্দুবাবুর লাভ হবে। সেটা তো আগামী দিনে বোঝা যাবে কি কার লাভ হচ্ছে, তৃণমূলের লাভ হবে না বিজেপির হবে। তবে একটা জিনিস আর একটা জিনিস স্পষ্ট, যে শুভেন্দুবাবু যে এইসব কাজকর্ম করছেন এবং ব্যর্থ হচ্ছেন, তার ফলস্বরূপ বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে খুব একটা শুভেন্দুবাবুর সাপোর্টার এই মুহূর্তে বেশি আছে বলে আমার মনে হয় না। শ্রমিকবাবু রাজ্য সভাপতি ঠিকই, কিন্তু শুভেন্দুবাবুকে যে একদম ঢালাও প্রশংসা সাপোর্ট করেন এমন কোনো কথা নেই। শুভেন্দুবাবুর সাপোর্টার মেনলি যারা অন্যান্য দল থেকে এসছেন, তারাই মূলত শুভেন্দুবাবুর সাপোর্টার। দিলীপবাবু তো শুভেন্দুবাবুর বিরোধী ছিলেনই, সুকান্তবাবুও শুভেন্দুবাবুর সাপোর্টার ছিলেন, এটা বলা সম্ভব নয়। আর শ্রমিকবাবু নিউট্রাল মানুষ, কিন্তু শ্রমিকবাবুও শুভেন্দুবাবুকে খুব পছন্দ করেন এমন নয়। বঙ্গের আরএসএস শুভেন্দুবাবুকে খুব পছন্দ করে তেমন নয়। তো পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব বা আরএসএস নেতৃত্ব কোনোদিনই কিন্তু শুভেন্দুবাবুর মারাত্মক সাপোর্টার ছিলেন এমন কোনো নজির নেই। মেনলি শুভেন্দুবাবুর যেটা সাপোর্ট ছিল কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে আরও যদি বিশেষভাবে বলা যায়, তো সেটা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে যে অমিত শাহও শুভেন্দুবাবুর উপর হয়তো বিরক্ত হয়ে গেছেন, কিন্তু সেইভাবে আর গুরুত্ব দিচ্ছেন না। আর একটা জিনিস যেটা তার প্রমাণ পাওয়া যাচ্ছে, যে কোচবিহারে এত বড় আক্রমণের পরেও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্যের বিজেপি নেতৃত্ব সেইভাবে কিন্তু শুভেন্দুবাবুর সাপোর্টে পথে নামেননি। তো এক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে শুভেন্দুবাবু কিন্তু রাজ্য বিজেপি বা বিজেপির মধ্যেও কিন্তু একঘরে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো সেটা কিভাবে উনি এই যে কাজকর্মগুলো করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যু, পার্টির লাইন না মেনে প্যারালাল একটা সংগঠন চালানো, বিভিন্ন সাধু সন্তদের নিয়ে আলাদা করে মিছিল মিটিং, সনাতনের কথা বলা, এইসব কাজ কারবারের জন্য হয়তো বিজেপি নেতৃত্ব শুভেন্দুবাবুকে আর ততটা কেউ গুরুত্ব দিতে চাইছে না। তা ওনারা ভাবছেন শুভেন্দুবাবুর মতো চলুক, আমরা আমাদের মতো চলবো। এরপরে শুভেন্দুবাবু অনেক দিন থেকে আপনার নিশ্চয়ই দেখেছেন যে শুভেন্দুবাবুর একটা ইচ্ছা হচ্ছে নবান্ন অভিযান। মানে ওনার ধারণা যে বাংলাদেশে যেভাবে শেখ হাসিনাকে ঘেরাও করে ভয়ে দেশ ছাড়া করা হয়েছে, তেমনি মনে হয় নবান্ন অভিযান করে মমতা বন্দ্যোপাধ্যায়কেও বাংলা ছাড়া করে দেবেন বা নবান্ন ছাড়া করে দেবেন। কিন্তু এটা জানতে হবে, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এক না। এখানে আপনি কাউকে এইভাবে ঘেরাও করে পদত্যাগ করাতে পারবেন না। তো সেখানে পুলিশ প্রশাসন আছে, কোর্ট আছে, সংবিধান আছে। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত বছর 27শে আগস্ট অভয়া, যে আমাদের আরজিকর মেডিকেল কলেজের যে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের পরে শুভেন্দুবাবু ডিরেক্ট নবান্ন অভিযানের কথা তো ঘোষণা করেনি, কিন্তু হঠাৎ করে একটা সংগঠনের আমদানি হয়ে গেল, যার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। কেউ কোনোদিন তার নাম আগে শোনেনি, সেসব ছাত্রদের কেউ কোনোদিন চেনেনি। এবং সেসব ছাত্ররা এমন ছিলেন, কেউ কেউ বলছেন ইতিহাসে নাকি এমবিএ করেছেন, কেউ বলছেন টিচার, কিন্তু তাও উনি ছাত্র। আবার একজন 80-85 বছরের সাধু সন্ন্যাসী, তারাও নাকি ছাত্র। তো সেই ধরনের ফ্লপ হয়েছিল। তারপরে শুভেন্দুবাবু আবার নবান্ন অভিযান, লালবাজার এবং কালীঘাট একসঙ্গে করার একটা পরিকল্পনা করেছিল। তো সেই পরিকল্পনায় সুকান্তবাবু জল ঢেলে দিয়েছিলেন। তো ওনার একটা পরিকল্পনা ছিল যে কোনোভাবে একটা নবান্ন অভিযান করবেন। তো এবছর যথারীতি
অভয়ার পরিবারের সঙ্গে ওনারা দেখা করার পরে অভয়ার পরিবার একটা ঘোষণা করলেন যে নবান্ন অভিযান করবেন, কিন্তু পাশে ছিলেন শুভেন্দুবাবু। শুভেন্দুবাবু তার আগে ওনাদের সঙ্গে দেখা করেছিলেন, তারপরেই ওনারা এই ঘোষণা করেছিলেন। তো ফলস্বরূপ কি হয়েছে, অধিকাংশ দল, জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশন থেকে শুরু করে প্রায় সব রাজনৈতিক দল কাছে ওনারা আবেদন করেছিলেন, মানে অভয়ার পরিবার, যে 9ই আগস্ট যেন নবান্ন অভিযানে সবাই সামিল হন। শুধুমাত্র তৃণমূলের কাছেও ওনারা কোনো আবেদন করেননি। কিন্তু দেখা গেল যে জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশন ডিরেক্ট বলে দিয়েছেন যে যে আন্দোলনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন, তো সেটা এক প্রকার রাজনৈতিক, ওনারা রাজনৈতিক আন্দোলনে থাকবেন না। তাছাড়া ওনাদের আর একটা অবজেকশন হচ্ছে যে সিবিআইও সমান ব্যর্থ। তো সেই সিবিআই হচ্ছে এই শুভেন্দুবাবুদের পার্টির, মানে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। তো তারা যেখানে ব্যর্থ, তাদের সেই আন্দোলনে কেন ওনারা থাকবেন? তো তারা থাকবে না। সিপিএম, কংগ্রেস বা আরএসপি, ফরওয়ার্ড ব্লক, যেসব আর বামপন্থী দল আছে, তারাও এই আন্দোলনে সামিল হবে বলে মনে হচ্ছে না। এবং এটাও শোনা যাচ্ছে যে শুভেন্দুবাবু যে এই আন্দোলন মানে ডাক দিয়েছেন, তাতে বিজেপিরই অধিকাংশ লোক খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। অনেকে বলা বলি করছেন যে শুভেন্দুবাবু আন্দোলনের ডাক দিয়েছেন, যদিও শুভেন্দুবাবু বলেছেন যে বিনা পতাকায়, মানে পতাকা না নিয়ে অরাজনৈতিকভাবে ওনারা অভয়ার পরিবারের সঙ্গে নবান্ন অভিযান করবেন। কিন্তু আলটিমেটলি বোঝা যাচ্ছে যে ওটা বিজেপি সাপোর্টাররাই ওখানে থাকবে। তো সেই জন্য অনেকেই কিন্তু, মানে যারা রাজনৈতিক দল, যারা বিজেপিকে পছন্দ করে না, তারা কেউ এই আন্দোলনে থাকবে না। এবার যেটা শোনা যাচ্ছে যে বিজেপির অন্দরেও শুভেন্দুবাবুকে এই আন্দোলনের জন্য খুব একটা কেউ সাপোর্ট করছেন না। অনেকে বলা বলি করছেন শুভেন্দুবাবু আন্দোলনে ডাক দিয়েছেন, তো শুভেন্দুবাবু বুঝুক উনি কিভাবে লোক জড়ো করবেন বা কিভাবে আন্দোলন করবেন। তো সেই হিসাবে, প্লাস যেটা শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার, মানে রাজ্য পুলিশ, তারাও একটা ব্যাপক পরিকল্পনা নিচ্ছে। হয়তো পুলিশ যত প্ররোচনা দেওয়া হোক না কেন, গুলি চালাবে না, কিন্তু পুলিশ জল কামান বা যেভাবে জড়ো মানে সমাবেশকে আটকায়, সেটার কিন্তু ব্যবস্থা করবে। এবং বিজেপির নেতারা, মানে রাজ্য নেতারা, তারাও যেখানে এই আন্দোলনকে নিয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, আর অলরেডি 2 দিন বাকি রয়েছে, তার মধ্যে যদি বিজেপির রাজ্য নেতৃত্ব যদি আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়তো বা তারা যদি লোক জড়ো করতো, তাহলে হয়তো বিশাল একটা কিছু জমায়েত হতো। কিন্তু তারাও সেইভাবে কোনো গুরুত্ব দিচ্ছে না। অনেকে বলা বলি করছেন শুভেন্দুবাবু ডেকেছেন, শুভেন্দুবাবু বুঝে নেবেন উনি কিভাবে লোক জড়ো করবেন। তো একদিক দিয়ে কিন্তু এই যে 9ই আগস্ট, সেটা কিন্তু ফ্লপ হওয়ার সম্ভাবনা খুব প্রবল। আর একটা জিনিস হচ্ছে, শুভেন্দুবাবুর এই আন্দোলন ফ্লপ আর একটা কারণেও হবে। দেখা যাবে কিছু মানুষ নিশ্চয়ই চলে আসবেন যারা আন্দোলনের জন্য যাবেন, ওরাই হয়তো অ্যারেস্ট হবে। জল কামান, মানে পুলিশ যে জল কামান স্প্রে করে, সেগুলো সামনে হবে। কিন্তু শুভেন্দুবাবুর গায়ে এক ফোঁটা জল পড়বে না, এটা আমি আজ থেকে আপনাকে বলে দিলাম। কারণ শুভেন্দুবাবুর রাজনীতি হচ্ছে নিজে আরামসে বুলেট প্রুফ গাড়িতে সিআইএসএফ জওয়ান নিয়ে এক সাইডে থাকবেন, সাধারণ মানুষকে বলবেন আপনারা এগিয়ে যান। এবং সাধারণ মানুষ যদি লাঠিচার্জ করে পুলিশ, সাধারণ মানুষ মার খাবে, মানে বিজেপি সাপোর্টার যারা আসবে তারাই মার খাবে। তারা যদি পুলিশ অ্যারেস্ট করে, তারাই অ্যারেস্ট হবে। শুভেন্দুবাবুর গায়ে কিন্তু একটা আঁচড়ও পড়বে না, এক ফোঁটা জলও পড়বে না। এবং এই আন্দোলন 9ই আগস্ট যেটা অভয়ার পরিবার ডেকেছে, কিন্তু বকলমে সেটা ভেতরে সাপোর্ট পুরোপুরি শুভেন্দুবাবু, মানে আমার তো মনে হচ্ছে শুভেন্দুবাবুর উপদেশ, মানে উপদেশেই ওনারা এই ধরনের আন্দোলনের ডাক দিয়েছেন। তো সেটা 9ই আগস্ট যতটা এখন থেকে বোঝা যাচ্ছে যে ওটা ফেল হওয়ার সম্ভাবনাই প্রবল। তবে দেখা যাক, 9ই আগস্ট আর বেশি দিন নেই, তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। দিলে বোঝা যাবে 9ই আগস্ট যে নবান্ন অভিযান সেটা সফল না ব্যর্থ। তার জন্য আমাদের একটু ধৈর্য ধরা উচিত। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।